আরে এর পিছনে মন্ত্রী দিয়ে জড়িত, গোটা পার্টি জড়িত, মন্ত্রী নিজে জড়িত। যদি শিক্ষার দুর্নীতির জন্য শিক্ষামন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয়, তাহলে স্বাস্থ্যের দুর্নীতির জন্য স্বাস্থ্যমন্ত্রীকে জিজ্ঞেস করা উচিত। স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাকেও জিজ্ঞাসাবাদ করা উচিত আমি মনে করি, কারণ সি ইজ অলসো অ্যাকাউন্টেবল। তিনি স্বাস্থ্যমন্ত্রী, মানে তিনিও দায়ী, তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত। স্বাস্থ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা উচিত সিবিআই, আমি মনে করি। দেখুন, এগুলো সব আন্দোলনের ফলাফল। আন্দোলনকারীরা যাদের যাদের নাম করছে তাদের উপরে অ্যাকশন নিয়ে ব্যাপারটাকে প্রশমিত করার চেষ্টা হচ্ছে, কিচ্ছু না। এই ছাত্র আন্দোলনকারীদের উপরে আগামী দিনে মোকা পেলে সব রকমের অত্যাচার করবে, সব রকমের অত্যাচার, সব রকমের মিথ্যাকে তাদের বিরুদ্ধে রুজু করবে, মনে রাখবে। আজকে মমতা ব্যানার্জি মাথা নিচু করেছে আন্দোলনের হুঁকে, আন্দোলনের হুঁকে। আজকে যারা যারা আন্দোলন করছে তাদের সকলের জন্য তালিকা তৈরি হচ্ছে, কিন্তু এটা মাথায় রাখবে। অতএব আন্দোলনকারীরা, আপনারা জেনে রাখুন, সারা বাংলার, শুধু না সারা ভারতবর্ষের মানুষ আপনাদের পাশে আছে। কেউ আপনাদের কিছু করতে হবে না। আপনাদের আন্দোলন সর্বস্তরের মানুষের সক্রিয় সমর্থন পাচ্ছে, আন্তরিক সহযোগিতা পাচ্ছে। আপনারা আজকে বাংলার দৃষ্টান্ত। আমরা আপনাদের কাছে শিখছি কি করে আন্দোলন করতে হয়, কি করে আন্দোলনের জন্য মেহনত করতে হয়, পরিশ্রম করতে হয়, ধৈর্য দেখাতে হয়, দৃঢ়তা দেখাতে হয়। আপনাদের কাছে আমরা শিখছি। হ্যাঁ, কারণ একটা মমতা ব্যানার্জি নিজে চাইছে না, তাই মমতা ব্যানার্জি এটাকে প্রেস্টিজ ইস্যু করে নিয়েছে না। বিনীত গোয়েল যদি অপসারিত হয়, আর বিনীত গোয়েল যদি কোনো কারণে মুখ খুলে দেয়, তাহলে দিদির যে কি হাল হবে সেটা দিদিই জানে। দিদির একটা ক্যারেক্টার আছে, সেটা হচ্ছে দিদির জন্য যদি কেউ অপরাধ করে, দিদি তাদের পাশ থেকে সরবে না, সে অপরাধীকে কিন্তু দিদি রক্ষা করার চেষ্টা করে। এটা দিদির একটা ক্যারেক্টারের মধ্যে আছে। দেখলেন না, দালালি করলে, তার জন্য যদি দালালি করা যায় বেআইনি ভাবে, তার যদি বেআইনি কাজ করা যায়, তার জন্য কোনো অপরাধ করা যায়, দিদি তাকে শেল্টার দেবেই দেবে। গোপালিকা রিটায়ার্ড হয়ে গেছে, 3টে পদ দিয়েছে। এর আগে রাজীব কুমার সরানো হয়েছিল, আরো বড় পদ দিয়েছে। দিদি সেগুলো জানে যে আজ যদি প্রশাসনকে আমি ম্যানেজ করে না রাখতে পারি, প্রশাসনের মধ্যে যদি গুডউইল না থাকে আমার, তাহলে প্রশাসক যারা, তারা আমার কথায় আর অন্যায় কাজ করবে না। তাই প্রশাসকের কাছে বার্তা এটা, অ্যাডমিনিস্ট্রেশনের কাছে বার্তা এটাই যে আমার হয়ে তুমি সব রকমের অন্যায়, সব রকমের বেআইনি কাজ করো, আমি তোমাদের দেখব। কে ছিল সেটা পশ্চিমবঙ্গের পুলিশ বাহিনীর থেকে বেশি কেউ জানে না। যারা তথ্য প্রমাণ লোপাট করেছে তাদের ছাড়া তো বেশি কেউ জানে না যে আর কারা ছিল। যেমন সারদা কাণ্ডের সময় এই ব্যক্তি বলেছিলেন যে মমতা ব্যানার্জি নিজে এই দুর্নীতিতে জড়িত, না এত কিছু হলো কি করে। তো সেই ব্যক্তিই বলুক যে যারা তথ্য প্রমাণ লোপাট করলো, শুধু জানা কথা তাদেরই যে কারা কারা ছিল। তাদেরকে যদি বলে যে কারা কারা তথ্য প্রমাণ লোপাট করে, সেটা তালিকা প্রকাশ করা হোক বা জানানো হোক, তাহলে বেশি উপকার হবে, সত্যটা বার হবে। তাহলে এখানে সত্যকে লুকানোর চেষ্টা হয়েছে, সত্যকে না জানানোর চেষ্টা হয়েছে। তথ্য প্রমাণ লোপাট সবাই সেটা বলছে, সবাই দেখতে পাচ্ছে। অতএব এইসব কথা তো চিরে ভিজবে না। আমি এর আগেও বলেছি, এখনো বলছি, যখন মমতা ব্যানার্জির সম্পর্কে ধারণা খারাপ হচ্ছে লোকের, অভিযোগটা মমতা ব্যানার্জির বিরুদ্ধে, তখন মিস্টার ক্লিন হয়ে বাজারে আনার চেষ্টা করা হচ্ছে তার খোকাবাবুকে। অর্থাৎ যা অপরাধ করেছে মমতা ব্যানার্জি করেছে। আমি হচ্ছি পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ একটা ব্যক্তি, আমি দেখো কি বলছি। অর্থাৎ আগামী দিনে হয়তো মমতা ব্যানার্জিকে সরিয়ে খোকাবাবুকে তার জায়গা দেওয়া হতে পারে, তার একটা প্রক্রিয়া বলে মনে হচ্ছে আমার। তার জন্য তার ইমেজটাকে মিস্টার ক্লিন রাখা হচ্ছে। মমতা ব্যানার্জি নিজেকে যতই চেষ্টা করুক, আমি মিস ক্লিন থাকার উনি আর পাচ্ছেন না, কিন্তু তার খোকাবাবুকে তিনি মিস্টার ক্লিন করে রাখতে চাইছেন। তার জন্য এইসব বিপ্লবী কথা বলে পরিবর্তন তার দলের মধ্যে, তার প্রশাসনের মধ্যে করার প্রবক্তা হিসাবে খাড়া করে আরেকটা ঢপের রাজনীতি শুরু হয়েছে, আরেকটা নাটক শুরু হয়েছে। এর থেকে লজ্জা দুর্ভাগ্যের কি আছে? সুপ্রিম কোর্ট বলছে সিআইএসএফ থাকবে নিরাপত্তার জন্য, এরা এমন ব্যবস্থা করবে যাতে সিআইএসএফ কে পালাতে হয়। সিবিআই এর বিরুদ্ধে এটা করবে যাতে সিবিআই কে পালাতে হয়। মমতা ব্যানার্জি যেদিনই সিবিআই দায়িত্ব পেল, সেদিনই বলেছিলাম দিদি এটাকে অস্ত্র বানিয়ে ফেললো। দিদি সব দায়িত্ব নিজের ঘাট থেকে তাদের ঘাড়ে ফেলার চেষ্টা করবে। দেখুন এরপর তৃণমূল সেটাই করবে।
তো সবাই জানে তারা চোরটা তো ভর্তি এদের দলে। এখন ব্যাপার হচ্ছে যে রোঁয়া বাঁচতে কম্বল না হাওয়া হয়ে যায়, লোম বাঁচতে কম্বল না হাওয়া হয়ে যায়। এতদিন তো চোরটা জানতাম, এবার দেখুন আমার স্বাস্থ্য চলে এলো, একটার পর একটা দপ্তর। আরো ভয়ঙ্কর কি, কয়লা চোরের নাম শুনেছি, বালি চোরের নাম শুনেছি, মাটি চোরের নাম শুনেছি, পাথর চোরের নাম শুনেছি, গরু পাচারের নাম শুনেছি, এখন লাশ চুরি করে দিয়েছি, ডেড বডি চোর। আমাকে অনেকদিন আগে একটা পুলিশ অফিসার বলেছিল মজা করে, দেখো ভাই আমরা পুলিশ, আমি কাউকে অভিযুক্ত করছি না, আমাদের মধ্যে যারা ঘুষ খায় তাদের ঘুষ খাওয়াকে ঠেকাতে পারবে না। তো ওনারা বলছে কি করবেন যদি মনে করেন আপনাকে শ্মশান ঘাটের ডিউটি দিয়ে দিল, বলছে শ্মশান ঘাটের মরা বেঁচে ঘুষ নিব। তো সেদিন সে মজা করে বলেছিল, আমিও মজা করে তাকে প্রশ্ন করেছিলাম, কিন্তু সেদিন যে বলেছিল সেই ভদ্রলোক সে এখন মারা গেছে, সে দুনিয়াতে নেই। মরা বেঁচেও যে রোজগার হয় তা কিন্তু আজকে দিদির নেতৃত্বে আরজিকর দেখিয়ে দিল। দিদির জমানায় আরজিকর নতুন ইতিহাস তৈরি করবে। দিদি যেমন ফাঁসির আইন তৈরি করে ইতিহাস তৈরি করছে, তেমনি ডেড বডি চুরি করে ডেড বডি বেচে দিদির রাজ্যে আরেকটা ইতিহাস তৈরি হয়েছে, যেখানে মরা বেচে খাও, কিছু না পাও মরা বেচে খাও, মেরে খাও কিংবা মরা বেচে খাও। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।